নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতিপুস্তক শিবরাম চক্রবর্তীর কিশোর উপন্যাস বাড়ি থেকে পালিয়ে। আজ দ্বিতীয় পর্ব। 7। বাড়ির বাইরে সদর দরজার ধারেই এঁটো পাতা, গেলাস, খুঁড়িতে স্তূপাকার। সেই স্তূপীকৃত জঙ্গলের পাশে মানুষ ও কুকুরের কোলাহল বেঁধে গেছে। 4-5 জন ভিখারি আবর্জনা ঘেঁটে তার ভেতর থেকে ছেঁড়া লুচি, ভাঙা সন্দেশ, ভাজা পাঁপড়ের টুকরো, ডাল তরকারির অংশ ইত্যাদি সংগ্রহ করে সঞ্চয় করছিল। কুকুরদের তাতে প্রবল আপত্তি। তারা এতক্ষণ দূর থেকে সমবেত প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু তাদের সেই আন্দোলনে কোনো ফল না হওয়ায় অবশেষে আক্রমণের উদ্যোগে ছিল। সেই সময় ভিখারিদের একজন কুকুরদের অগ্রগামী নেতাটিকে এক লাঠি বসিয়ে দিয়েছে। তার ফলেই কোলাহল। কাঞ্চন আহত কুকুরের পক্ষ নিয়ে বললে, কাহে মারতা ইসকো? যাকে সাধু ভাষায় বলে রোষ কষায়িত নেত্র, ঠিক সেই চোখে ভিখারিরা কাঞ্চনের দিকে একবার কটাক্ষপাত করল। তাদের মধ্যে যে সবচেয়ে ছোট, কাঞ্চনের চেয়ে বয়সে কিছু বড়ই হবে, সেই সংক্ষেপে উত্তর দিল, খানে আতা হ্যায়। কাঞ্চন বলল, খায়েগা নেহি, কুকুর কা বাস্তে তো ফেক দিয়া। এইবার তাদের মধ্যে যে সবচেয়ে বড় সে কথা বললে, আজমি কো খানে নেহি মিলতা, কুত্তা খায়গা। কাঞ্চন অবাক হয়ে জিজ্ঞেস করল, তুম লোক এ লেকে ক্যা করেগা? সেই ছোট ছেলেটি বললে, খায়গা। কাঞ্চন স্তব্ধ হয়ে গেল। সে ভাবতে লাগল, এত বড় শহর, এখানে এত বড় লোক, লোকের এত টাকা, এমন ভোজ, এমন শোভাযাত্রা, আর এখানে মানুষকে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে খেতে হয়। কাকে দয়া করবে? কার পক্ষে সে দাঁড়াবে? কুকুরের না মানুষের? সেই দৃশ্যের সম্মুখে সে আর একটুক্ষণও দাঁড়াতে পারল না। কাল রাত্রের সমস্ত খাওয়া যেন তার গলা দিয়ে ঠেলে আসতে লাগলো, সেই সঙ্গে কান্নাও। সে ভাবতে ভাবতে চলল, কুকুরের মুখের গ্রাস কেড়ে এখানে মানুষকে বাঁচতে হয়। এ কেন? এরকমটা কেন? কেন যে এরকমটা সে কিছুই ভেবে স্থির করতে পারল না। শেষে এই স্থির করল, সে বড় হলে কলকাতায় সমস্ত ভিখারিদের একটা বড় রকমের ভোজ দেবে। বড় হলে বড়লোক সে হবে নিশ্চয়ই, কেননা বড়লোক হতে দেরি হয় না, বড় হতেই যা দেরি। ভিখারিদের কি কি খাওয়াবে তারও একটা ফর্দ সে মনে মনে ঠিক করে ফেলল। আহ, কালকে রাত্রে সেই ভোজটা, কম খাওয়াক, কিন্তু কি চমৎকারই খাইয়েছে। অত সাদা লুচি তাদের পাড়াগাঁয়ে হয় না। আর ক্ষীরটাই বা কীরকম? ক্ষীরের মধ্যে কেবল দুধের স্বর, সমস্তটার স্বাদই আলাদা। দইটাই বা কেমন মিষ্টি, তাদের গাঁয়ের দইয়ের মতো অমন জোঁদা টক নয়। ওরকম দই সে অনায়াসে 1 হাঁড়ি মেরে দিতে পারে। আর সন্দেশ, তাদের গাঁয়ের গাঙ্গুলির দোকানের মন্ডা, তা দিয়ে আম পাড়া যায়। দেবী গাঙ্গুলি 7 জন্মেও এমন সন্দেশ করতে পারবে না। আহ, কি তার স্বাদ, এখনো যেন জিভে লেগে আছে। হবেই তো, ওর দাম যে অনেক, কোনোটাই 4 পয়সার নিচে নয়, বোধহয় আরো বেশি। ভোজের কথা থেকে তার মিনির কথা মনে পড়ল। তার সঙ্গে দেখা করে এলে হতো আজ। এখন ফিরে যাবে নাকি? সেই বুড়ো সরকারকে গিয়ে বলবে, তোমাদের মিনিকে একবার ডেকে দাও না। কিন্তু যা মেয়ে বাবা, এখনই এসে হয়তো জিজ্ঞেস করবে, ফিলাডেলফিয়া কোথায়, সান ডোমিঙ্গো কোথায়, কোথায় মিসিসিপি? কিংবা হয়তো বলবে, হিপোপটেমাস বানান করো। তাহলেই তো সে গেছে। মেয়েটির সব ভালো, কেবল ওই একটা বড় দোষ। না, এখন মিনির সঙ্গে দেখা করাটা মোটেই যুক্তিযুক্ত নয়। এখন মিনি কিছুতেই তাকে রেসপেক্ট করবে না। না, সে বড় হয়ে এবং মিনির চেয়ে অনেক বেশি বিদ্বান হয়ে তার সঙ্গে দেখা করবে। মোটরে চেপে যাবে সে, গায়ে থাকবে সিল্কের পাঞ্জাবি, হাতে রিস্ট ওয়াচ, বুক পকেটে ফাউন্টেন পেন।
মিনি তাকে চিনতেই পারবে না। তখন সে বলবে, তোমার বড়দার বিয়ের রাত্রে আমাকে দেখেছিলে। তখনও যদি চিনতে না পারে তাহলে সেই লজ্জার কথাটা বলতে হবে, তুমি যাকে মেনটেন বানান করতে বলেছিলে গো। তখন মিনি নিশ্চয়ই চিনবে। সে মিনিকে বলবে, এখন আমাকে বানান জিজ্ঞেস করতে চাও? আমি এখন MA পড়ি, অনেক মোটা মোটা শক্ত শক্ত বই আমাকে পড়তে হয়, তার মধ্যে পৃথিবীর সমস্ত খবর, সব বিদ্যা আছে। তুমি কি জানতে চাও বলো? মিনি তখন লজ্জায় মুখ নিচু করে থাকবে। আর তার ছোড়দা, সে তখন 7বার বিয়ে ফেল করে বাড়িতে বসে আছে। আর ভোম্বল, সে তার দাদার দশা দেখে কলেজে ভর্তিই হয়নি। একটা খবরের কাগজের হকার হেঁকে যাচ্ছিল, মহাত্মা গান্ধী বলিয়াছেন 1921 সনের মধ্যেই স্বরাজ দিব। কাঞ্চন ভাবলে, স্বরাজ আবার কি? মহাত্মা গান্ধীই বা কি? ডেকে জিজ্ঞেস করবে? ততক্ষণে হকার অনেক দূর চলে গেছে। স্বরাজ কি একটা বড় রকমের ভোজটোজ নাকি? মহাত্মা গান্ধী তাই বুঝি দেবেন? যদি মাসখানেকের মধ্যে পাকে, তাহলে ভোজটা সে খেয়েই বাড়ি ফিরতে পারবে। হকারের কাছে চেয়ে কাগজখানা দেখলে হতো, ওতে বোধহয় সব লেখা আছে। খানিক দূর গিয়ে কাঞ্চন দেখে, বাহ, একটা পুকুর যে! পুকুরের চারধারে রাস্তা, রাস্তার ধারে ধারে আবার বেঞ্চি পাতা, সমস্ত জায়গাটা রেলিং দিয়ে ঘেরা। কাঞ্চন পুকুর দেখে ভারী খুশি হয়ে উঠল। এতক্ষণ কেবল বাড়ি ঘর দেখতে দেখতে চোখ যেন ক্ষয়ে যাচ্ছিল। অবশেষে অনেকখানি কালো জল দেখে যেন চোখ দুটো জুড়ল। সে পুকুরের ধারে সিঁড়ির রোয়াকে গিয়ে বসল। পুকুরের অন্য ধারে কতকগুলো ছেলে ড্রিল করছিল। কাঞ্চনের চেয়ে তারা বয়সে বড়, 20-22 বছর করে বয়স, এইরকম কাঞ্চনের মনে হলো। একজন মাস্টার গোছের লোক তাদের ড্রিল শেখাচ্ছে। কাঞ্চনের অদূরে বসে একজন হিন্দুস্থানি দাঁতন করছিল। কাঞ্চন তাকেই জিজ্ঞাসা করল, এত সকালে ওরা ড্রিল করছে কেন? ওরা কারা? হিন্দুস্থানিটা উত্তর দিল, ও লোক হোলটিয়ার হ্যায়। হোলটিয়ার কিরে বাবা? ব্যাপারটা কাঞ্চনের কাছে কিছুমাত্র পরিষ্কার হলো না। সে জিজ্ঞাসা করলে, কোন স্কুল মে পড়তা হয় ও লোক? স্কুল মে? ও লোক পড়াশোনা ও স্কুল কলেজ তমাম छोड़ दिया। পড়াশোনা, স্কুল কলেজ সব ছেড়ে দিয়েছে? ওদের আর বই মুখস্থ করতে হয় না, অঙ্কও কষতে হয় না? বারে, এ তো ভারী মজা। কাঞ্চন ভাবতে লাগলো, সেও ড্রিলের খাতায় নাম লেখাবে নাকি। অদূরে জলের মধ্যে হঠাৎ একটা ঘাই মারতে দেখে কাঞ্চন চমকে উঠল। পুকুরের মধ্যে কি আবার? হিন্দুস্থানিটা কাঞ্চনের দিকে কৃপার চক্ষে তাকিয়ে বললে, মাছলি। ওমা, তাই তো! ইয়া প্রকাণ্ড মাছ জলের 3-4 সিঁড়ি নিচে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। গিয়ে পাঁজাকোলা করে একটা ধরলেই হয়। এত বড় পুকুরটা কি এমনি মাছে বোঝাই? কেউ কি এদের ধরে খায় না? মাছগুলোর প্রাণে একটুও ভয় নেই তো? এরকম কেন? ইত্যাদি প্রশ্ন কাঞ্চনের মুখে এলো। সে হিন্দুস্তানিটাকে জিজ্ঞাসা করতে যাবে, দেখে সে তখন দাঁতন সমাধা করে চলে যাচ্ছে। কি করে কাঞ্চন? চুপ করে ভাবতে লাগলো। মাছগুলো পুকুরের জলের মতো কাঞ্চনের মনের তলদেশও যেন আলোড়িত করতে লাগলো। 8 কাঞ্চন খানিকক্ষণ সেই পুকুর ধারে বসে হোলটিয়ার ও মাছদের ড্রিল দেখল। তারপর সে ধীরে ধীরে সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ল। কিছু দূরেই একটা চায়ের দোকানের পাশ দিয়ে যেতে চায়ের গন্ধ এসে কাঞ্চনের নাকে লাগলো। বাহ, চমৎকার তো! কাঞ্চন মুখ তুলে দেখে সেই দোকানের টেবিলে একখানা খবরের কাগজ পড়ে আছে। এই খবরের কাগজ থেকে তো মহাত্মা গান্ধীর স্বরাজের ব্যাপারটা জেনে নেওয়া যায়। কাঞ্চন টেবিলের ধারে গিয়ে বসল। বাহ, এ যে বসুমতী দেখছি! এত ছোট কেন? তাদের বাড়ি ফি হপ্তাহে যে বসুমতী যায় সে তো এর 4 ডবল। তার আধখানায় শুয়ে আধখানা চাদরের মতো গায়ে ঢাকা দেওয়া যায়। সেই বসুমতী এত ছোট হয়ে গেছে? কাঞ্চন কিঞ্চিত দুঃখ বোধ করল। চা দেবো আপনাকে? কাঞ্চন মুখ তুলে দেখল দোকানের একটি চাকর তাকে সম্ভাষণ করছে। আপনি সম্ভাষণে সে অত্যন্ত বিগলিত হয়ে গেল। বললে, তা দাও। টোস্ট দেবো? টোস্ট? তা দিতে পারো। কাঞ্চন মনে মনে বললে,
টোস্ট আবার কি? কখনো তো কানে শুনিনি। যাই হোক, খাদ্য নিশ্চয়ই। আর যা কিছু খাদ্য তাতে কাঞ্চনের অরুচি নেই। দুখানা টোস্ট দিই তবে। আর মামলেট? মামলেট? মামলেটও হতে পারে, পোচও হতে পারে, যা আপনি চান। এ বলে কি? মামলেট আবার পোচ? এরকম অদ্ভুত নাম কাঞ্চন কখনো শোনেনি। বলল, একটা মামলেট আর পোচ। কাঞ্চন কাগজের মধ্যে সেই দরকারি খবরটা খুঁজছে, পাতা ও পাতা উল্টাচ্ছে। এমন সময় সেই লোকটি আবার জিজ্ঞেস করল, আপনার টোস্টে কি দেব, গোলমরিচ না চিনি? কাঞ্চন গম্ভীরভাবে জবাব দিল, দুই দাও। এতক্ষণে সেই খবরটি পাওয়া গেছে। ভেতরের একটা পাতার মাথাতেই বড় বড় অক্ষরে লেখা, মহাত্মা গান্ধী বলিয়াছেন 1921 সালের মধ্যেই স্বরাজ দিব। খবরটা আনুপূর্বিক পড়তে যাবে এমন সময়, দেখি ভাই কাগজখানা, বলে পাশের ভদ্রলোক কাঞ্চনের হাত থেকে কাগজখানা কেড়ে নিলেন। কাঞ্চন তাকে জিজ্ঞাসা করল, স্বরাজ হলে কি হবে মশাই? তখন আমাদের কোনো দুঃখ থাকবে না। স্বরাজ হলে সবার সুখ হবে? নিশ্চয়ই। সবাই বেশ ভালো খাবে দাবে, ভালো পোশাক পরবে। ভদ্রলোক একটু অবাক হয়ে কাঞ্চনের দিকে তাকালেন, তারপরে জোরের সঙ্গে বললেন, নিশ্চয়ই। আচ্ছা, গরিব মানুষদেরও স্বরাজ হবে তো? স্বরাজ হলে তারা ভালো খেতে পাবে, পড়তে পাবে। তার মানে? গরিবদের আবর্জনা ঘেঁটে আর পথের এঁটো কাঁটা কুড়িয়ে খেতে হবে না তো? ভদ্রলোক হঠাৎ কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ঈষৎ ভাবিত হয়ে পড়লেন। কাঞ্চন পুনরায় প্রশ্ন করল, তাহলে গরিব লোকেরাও 3তলা 4তলা বাড়িতে বেশ আরামে বাস করতে পাবে তো? ভদ্রলোক বললেন, স্বরাজে এসব হবে বলে আমার মনে হয় না। গরিবরা গরিবই থাকবে। কাঞ্চন বললে, মহাত্মা গান্ধী কে? ভদ্রলোক আশ্চর্য হয়ে গেলেন। সে কি, মহাত্মা গান্ধীর নাম শোনোনি? কাঞ্চন লজ্জার সহিত স্বীকার করল, নাম শুনেছে বটে, তবে ভদ্রলোকের সম্বন্ধে সে ভালো মতো কিছু জানে না। যে অজ পাড়াগাঁয়ে তাদের বাড়ি, সেখানে কোনো খবরই বড় একটা পৌঁছয় না। হ্যাঁ, একখানা খবর কাগজ 7 দিন অন্তর তাদের বাড়ি যায় বটে, কিন্তু তা বাবা নিজে পড়ে ফাইল করে রাখেন। কাঞ্চনকে পড়তেও দেন না, সে পড়েও না। একবার তাদের স্কুলের ফার্স্ট সেকেন্ড ক্লাসের ছেলেরা গাঁধীর হুজুগ না কি নিয়ে মেতে উঠেছিল। তারা বলছিল বটে যে স্কুল বয়কট করবে, কিন্তু সব ক্লাসের সব ছেলে জিনিসটা ভালো করে বুঝবার আগেই হেডমাস্টার মশাই 1 মাসের লম্বা ছুটি দেওয়ায় ব্যাপারটা চাপা পড়ে যায়। কাঞ্চনের সমস্ত কথা শুনে ভদ্রলোক তখন তাকে গান্ধীজির জীবন কাহিনী সংক্ষেপে বোঝাতে লাগলেন। কাঞ্চন অভিভূতের মতো শুনতে লাগল। গান্ধীজি রোজ মাত্র 6 পয়সার খেয়ে থাকেন শুনে কাঞ্চন অত্যন্ত উৎসাহিত হয়ে উঠল। বলেন কি, মোটে 6 পয়সা? কি খান তিনি? কেবল ছাগলের দুধ, রোজ 1.5 সের। তা তো 6 পয়সায় হবে না। 1.5 সের ছাগলের দুধের দাম আমাদের গাঁয়ে 1.5 টাকা। ভদ্রলোক অপ্রস্তুত হয়ে বললেন, তাহলে ওটা বাজে কথা হবে, আমি ওই রকম শুনেছিলাম। কাঞ্চন ঘাড় নেড়ে বললে, না, বাজে কথা নয়, ঠিক হয়েছে। ছাগলকে 6 পয়সার ঘাস খাওয়ান, সেই ঘাসে দুধ হয় তো? ভদ্রলোক বললেন, তাই হবে তাহলে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে না। গান্ধীজির গল্প শোনবার অবসরে অজ্ঞাতসারে কাঞ্চন টোস্ট, পোচ, মামলেট ইত্যাদির সদ্ব্যবহার করছিল। চায়ের কাপে এক চুমুক দিয়ে বললে, আহ, ভারী গরম। ভদ্রলোক পেয়ালার গায়ে হাত দিয়ে বললেন, গরম কোথায়, এ তো জুড়িয়ে গেছে। জুড়োয় নিয়ে এখনো, মুখ পুড়ে গেল। তাহলে প্লেটে ঢেলে খাও। খাচ্ছি। আমি শুধু ভাবছি, গান্ধীজি এত কষ্ট করে যে স্বরাজ আনবেন, তা কেবল বড় লোকের স্বরাজ হবে, গরিবের দুঃখ আর ঘুচবে না। ক্রমশ ঘুচবে, ক্রমশ। একটু পরে ভদ্রলোক বললেন, খাওয়া হয়েছে, চলো এবার ওঠা যাক। হ্যাঁ, চলুন। ভদ্রলোক ও কাঞ্চন উঠতেই দোকানের লোকটি বললে, খোকাবাবু, আপনার দাম দিলেন না? কাঞ্চনের এতক্ষণে হুঁশ হলো। সে বললে, দাম? এই যা, আমার কাছে তো একটিও পয়সা নেই, এই দেখো, বলে শূন্য পকেটে হাত পুরে দিল। পকেটের শূন্যতা সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না, কেবল দোকানদারকে নিঃসন্দেহ করার জন্যই তার এই প্রয়াস।
কিন্তু নিঃসন্দেহ হয়ে দোকানদার নিরস্ত হলো না, বরং তার ব্যস্ততা যেন বেড়ে গেল। সে বললে, সে কি, তুমি যে অনেক খেয়েছ। আপনি থেকে তুমি? কাঞ্চন ভারী চটে গেল। সে বললে, তুমি আমাকে খাওয়ালে কেন? আমি তো খেতে চাইনি, আমি তো খবর কাগজ পড়তে এসেছিলাম। শুনছেন বাবু, শুনছেন ছোঁড়ার কথা, উনি খেতে চাননি, আপনি তো আগাগোড়াই সব দেখছেন। ভদ্রলোকের সাক্ষাতে কাঞ্চন এবার নিজেকে অপমানিত মনে করল। সে বললে, তা খেয়েছি তো কি হয়েছে? ধার থাকলো তবে? ধার থাকলো? তোমাকে চিনি না, জানি না, তোমাকে ধার দেয় কে? তার কি হবে, পয়সা নেই যখন? লিখে রেখে দাও। দেবী গাঙ্গুলিও লিখে রাখে। ভদ্রলোক এতক্ষণে কথা বললেন, কত হয়েছে? দোকানদার বললে, দুখানা টোস্ট, একটা পোচ, একটা মামলেট, এক কাপ চা, 4 পয়সা, আর 5 পয়সা 9 পয়সা, আর 4 পয়সা হলো গিয়ে 13 পয়সা, চায়ের 3 পয়সা, এগুনে 4 আনা। এ নাও 4 আনা, হলো তো? পয়সা চুকিয়ে দিয়ে ভদ্রলোক কাঞ্চনকে নিয়ে বেরিয়ে পড়লেন। তাকে বললেন, কোথায় যাবে তুমি? কাঞ্চন বললে, কোথাও না। এসো তবে এই পার্কে খানিকক্ষণ বসে গল্প করা যাক। 9। কাঞ্চন একটু আগে যে পুকুরটা পরিত্যাগ করে এসেছিল তারই ধারে তারা দুজনে একটা বেঞ্চিতে গিয়ে বসল। কাঞ্চন মনে মনে ভারী বিস্ময় বোধ করছিল। একজন অচেনা ছেলের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে এর আগে সে কাউকে দেখেনি। ত্যাগীর আসনে ভদ্রলোককে গান্ধীজির ঠিক পরেই সে স্থান দিল। এক কথায় একেবারে 4 আনা। 4 আনা কম পয়সা নয়। 16 দিনে জমে। বাবা রোজ একটি করে পয়সা তাকে দেন, সে তাই মার কাছে জমায়। অনেকগুলো জমলে তাই দিয়ে তখন ঘুড়ি লাটাই কিংবা ছিপ হুইল ইত্যাদি কেনে। সে এখন বড় হয়েছে, এই অজুহাত দেখিয়ে সে একবার বাবার কাছে প্রতিপন্ন করতে চেয়েছিল যে 1 পয়সায় তার আর চলে না, ওটা 2 পয়সা করা হোক। বাবা তার বড়ত্বে বিশ্বাস করলেন কিনা ঠিক বোঝা না গেলেও বরাদ্দটা বাড়িয়ে দিতে তার বিশেষ আপত্তি দেখা গেল। বাবা বললেন, এইখানে 7 হাত মাটি খোঁড় দেখি, পাবি 1 পয়সা। পয়সা অমনি আসে? পয়সা যে সস্তা নয় এ বিষয়ে সে বাবার সঙ্গে একমত হতে পারে না, কেননা পয়সার যা কিছু দুর্লভতা সে কেবল তার তরফেই। তার বাবার বেলায় সেই পয়সাই অজস্রভাবে অমনি অমনি আসে। সে বাবাকে উত্তর দিয়েছিল, এখানে মাটি খুঁড়লে পয়সা পাবো না বটে, কিন্তু কূপ খুঁড়লে হাত পিছু 6 আনা করে পাবো। অনাদি পরাণ মণ্ডলের বাড়ি কূপ খোঁড়ে, সে পায়। ছেলেকে পরাণ মণ্ডলের বাড়ি কূপ খুঁড়তে উৎসাহিত করতে বাবা চান না, তাই মাটি খোঁড়ার উপমাটা আর তিনি দেন না। আজকাল বলেন, পয়সা কি গাছে ধরে যে নাড়লেই টুপটাপ পড়বে? কাঞ্চন হঠবার ছেলে নয়। সে জবাব দেয়, গাছ নাড়লে ফল তো পড়বে, সেই ফল বেচলে পয়সা। বাবা বিরক্ত হয়ে বলেন, তবে তাই নাড়ো গে। কাঞ্চন অগত্যা চলে যায়, কিন্তু কোনো গাছের কাছে নয়। কাছাকাছি বিস্তর গাছ থাকলেও তাদের দিকে চেয়ে কোনো আশ্বাসই সে পায় না। গাছের বদলে সে মাকে গিয়ে নাড়া দেয়। পুকুরের অন্য ধারে তখনও ড্রিল চলছিল। কাঞ্চন জিজ্ঞেস করল, ওরা সব হোলটিয়ার নয় কি? হোলটিয়ার আবার কি? ওরা সব সিআর দাসের ভলান্টিয়ার। একটু ইতস্তত করে কাঞ্চন বললে, সিআর দাস কে? সিআর দাসকেও জানো না বুঝি? কাঞ্চন লজ্জায় চুপ করে রইল। ভদ্রলোক বললেন, গান্ধীজি যেমন সমস্ত ভারতবর্ষের, সিআর দাস তেমনি এই গোটা বাংলাদেশের। তাঁর পুরো নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। খুব বড় ব্যারিস্টার। মাসে ওর 50,000 টাকা আয়। দেশের জন্য সমস্ত ছেড়েছেন। গান্ধীজির চেয়েও ওর ত্যাগ বড়। ওর মতো বিলাসী লোক বাংলায় ছিল না। বিলেত থেকে ওর কাপড় কেচে আসতো। দেশের জন্য সমস্ত ঐশ্বর্য বিলাস ছেড়েছেন। এখন চটের মতো মোটা খদ্দর পরে থাকেন। তাই সবাই ভালোবেসে ওর নাম দিয়েছে দেশবন্ধু। আর তাঁর নাম শোনোনি তুমি? কাঞ্চন কোনো সাড়া দিল না, একেবারে স্তব্ধ হয়ে গেল। মাসে 50,000 টাকা, বছরে 6 লাখ, না জানি সে কত।
রাজার ঐশ্বর্য ছেড়ে একদিনে একেবারে পথের ভিখিরি হয়ে গেলেন দেশের জন্যে। উত্তেজনায় কাঞ্চনের চোখে জল এলো। সে শুধু বলল, আমিও সিয়ার দাসের মতো হব। সে তো ভালো কথা, ওদের সঙ্গে গিয়ে ভিড়ে যাও। ওরা কি করে? ওরা এই এখন থেকে শুরু করে সমস্ত দিন সারা শহরে প্যারেড করে বেড়াবে, লোককে দেশি জিনিস কিনতে বলবে, চরকায় সুতো কাটে, জানো তো? হ্যাঁ, আমাদের গাঁয়ে দু একজন বুড়ি কাটে। সেই সুতো তাঁতে বুনলে খদ্দর হয়, লোককে সেই খদ্দর পরতে ওরা বলবে। তাহলে তো ভারী মজা। শহরময় ঘোরা আর চেঁচিয়ে চেঁচিয়ে বলা, মজা নয়? বাহ, সে তো চমৎকার। আমি খুব ঘুরতে পারি, খুব চেঁচাতেও পারি। চেঁচাতেও পারো? তাহলে তো তোমার মধ্যে নেতা হবার লক্ষণ রয়েছে। কালক্রমে হবেও তুমি, দেখছি। দেখবেন, আমি সিয়ার দাসের মতো বড়লোক হব, আবার তার মতো দেশের কাজে সমস্ত ঢেলে দেব। ভদ্রলোক একটু হেসে বললেন, টাকা ছেড়ে দেওয়া তো সোজা। দেশবন্ধু শুধু ঐশ্বর্য ছেড়ে বড় হননি, তিনি দেশের জন্য সর্বস্ব দিতেও প্রস্তুত। তুমি দেশের জন্য সর্বস্ব দিতে পারবে? কাঞ্চন বুক ফুলিয়ে বললে, নিশ্চয়ই। ভদ্রলোক কাঞ্চনের পিঠ চাপড়ে বললেন, বাহ, এই তো বাংলাদেশের ছেলে, এই তো চাই। আচ্ছা, আমি চললাম, বেলা হয়েছে। তুমি এই সিকিটা রাখো, তোমার কাছে তো একটিও পয়সা নেই। কাঞ্চন মাথা নেড়ে বললে, কেন আপনি আমার জন্য খরচ করছেন? আমার পয়সার দরকার নেই। আচ্ছা রাখো তো, বড় হয়ে না হয় আমাকে শোধ করো। তখন কোথায় পাবো আপনাকে? আমাকে যদি না পাও, তোমার মতো কোনো ছোট্ট ছেলেকে সাহায্য করো তখন, তাহলেই আমাকে শোধ করা হবে। এই আমার কার্ড, এতে আমার নাম ঠিকানা আছে। যদি কখনো অসুবিধায় পড়ো, লোকের কাছে পথ চেনে আমার কাছে এসো। এখান থেকে বেশি দূর নয়। আমি এখন আসি। ভদ্রলোক চলে গেলেন। কাঞ্চন বিস্মিতভাবে তার দিকে তাকিয়ে রইল। একবার মনে হলো ভদ্রলোকের সঙ্গে গিয়ে তার বাড়ি দেখে আসে। আবার ভাবল, কি জানি, তাহলে হয়তো রাগ করবেন। ভদ্রলোককে তার ভারী ভালো লেগে গেল। দেশের জন্য সর্বস্ব দেয়া তো তার পক্ষে কিছুই না, বোধহয় ওই ভদ্রলোকটির জন্যও সে সর্বস্ব দিতে পারে। কাঞ্চনও পার্ক থেকে বেরিয়ে প্যারেডের দলে গিয়ে ভিড়ে গেল, তাদের সবার শেষে। 10। ভলান্টিয়ারদের সঙ্গে সমস্ত শহর ঘুরে ঘুরে কাঞ্চনের পা ধরে গেল আর গলা গেল ভেঙে। সকালবেলার দিকে যখন প্যারেড শুরু হয় তখন তারা এমন ভালো লাগছিল, লেফট রাইট লেফট তালে তালে পা ফেলে চলতে কি চমৎকার। কিন্তু এখন মাথার উপরে সূর্য, রোদ্দুর ঝাঁঝা, শহরের রাস্তা এমন তেতে উঠেছে, কাঞ্চনের এখন মনে হচ্ছে ধুত্তর, আর কাহাতক ঘোরা যায়। এখন এক থালা ভাতের সম্মুখে গিয়ে বসতে পারলে হয়, খেয়ে দিয়ে বিকেলে রোদ্দুর পড়লে আবার না হয় এক চোট লাগা যাবে। আরও অনেকক্ষণ টহল দিয়ে অবশেষে তারা একটা পার্কের পাশে এসে দাঁড়ালো। পার্কের ওপরেই 4 তলা প্রকাণ্ড বাড়ি। দেখেই কাঞ্চন বুঝতে পারল এই বাড়িটাই তাদের আস্তানা। তারই সম্মুখে এসে ক্যাপ্টেন হুকুম দিলেন, হল্ট। তারা দাঁড়ালো। নাম্বার 1 2 3 4 5 6 7 8। ভলান্টিয়াররা নম্বর বলে চলল। কাঞ্চনের কোনো নম্বর ছিল না, সে চুপ করে রইল। ক্যাপ্টেন প্রশ্ন করলেন, এ ছেলেটি কে? ভলান্টিয়ারদের একজন জবাব দিলে, ও আমাদের নয়। লোহার রেলিং দেওয়া গেট ঝনাত করে খুলে গেল। ক্যাপ্টেন তাঁর ভলান্টিয়ারদের নিয়ে মার্চ করে ভেতরে চলে গেলেন। গেট আবার ঝনাত করে বন্ধ হয়ে গেল। কাঞ্চন বাইরে দাঁড়িয়ে গেটের গড়াদের ফাঁক দিয়ে ভেতরের লোকজনদের দেখতে লাগল। ভলান্টিয়াররা জুতো জামা খুলে ফেলে প্রকাণ্ড চৌবাচ্চার ধারে দাঁড়িয়ে স্নান করছিল। অনেকক্ষণ থেকেই কাঞ্চনের গলা শুকিয়ে এসেছে, এক গ্লাস জল কেউ দেয় না? সাহস করে চাইবে? ওদের স্নান করা দেখে তার সমস্ত শরীর যেন তৃষিত হয়ে উঠল। খানিক বাদে সারি সারি কলা পাতা পড়ে গেল। ভলান্টিয়াররা খেতে বসল। আহ, ডালটার কি চমৎকার গন্ধ!
ভাত কোনোদিনই তার মুখে রোচে না, ভাতের চেয়ে খেজুর গুড়ের পাটালি দিয়ে চিঁড়ে ঢের ভালো। কিন্তু সেই ভাতই যে কত আকর্ষণের বস্তু আজ সে প্রথম অনুভব করছিল। কেউ যদি তাকে একবারটি খেতে বলে, জিজ্ঞাসা করে, তুমি কি খেয়েছো, কিংবা তুমি কি খাবে? কিন্তু সেরকম প্রয়োজনীয় প্রশ্ন কেউই তাকে করল না। একজন আধবয়সী ভদ্রলোক ওপর থেকে নেমে এলেন। তৎক্ষণাৎ ওধারের দরজা খুলে একখানা মোটর বেরিয়ে এলো। তিনি সেই মোটরে উঠে বসলেন। ইনি বোধহয় সিআর দাসের দলের একজন হোমরা চমরা কেউ হবেন, হয়তো স্বয়ং তিনিই হতে পারেন। এঁরও তো পরনে মোটা খদ্দর, লোকটাকে দেখলেই ভক্তি হয়। কাঞ্চন তাঁর কাছে গিয়ে ডাকল, মশাই, ও মশাই। মোটর থেকে মুখ বাড়িয়ে ভদ্রলোক কাঞ্চনকে দেখলেন। কাঞ্চন বললে, আপনি কি আপনি কি সিআর দাস? ভদ্রলোক এক গাল হেসে বললেন, না না, তুমি কি দাসমশাইকে দেখোনি? আমি তার দলের একজন। তোমার কি চাই? কাঞ্চন বললে, আমি ভলান্টিয়ার হব। ভদ্রলোক কাঞ্চনকে ভালো করে একবার দেখে নিয়ে বললেন, আমরা 18 বছরের নিচে তো ভলান্টিয়ার করি না। তুমি যে বড্ড ছেলে মানুষ। কিন্তু আমি দেশের জন্য সর্বস্ব দিতে পারি। ভদ্রলোক হেসে বললেন, বড় হয়ে বরং দিও, তারপরই মোটর ছেড়ে দিলে। কাঞ্চন দেখলে হৃদয়ের ততটা দাম নেই যতটা দাম বড় হওয়ার। কোনো গতিকে এক নিঃশ্বাসে বড় হওয়া যায় না। কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখে যে সে হঠাৎ খুব বড় হয়ে গেছে। ছেলেদের ওপর ভগবানের কি অবিচার দেখো তো, কিছুতেই তাদের তাড়াতাড়ি বড় হতে দেন না। মনে মনে এইরূপ নানা রকম দার্শনিক আলোচনা করতে করতে কাঞ্চন পার্কের ভেতরে একটা বেঞ্চিতে গিয়ে বসল। পার্কের অন্য ধারে টেবিল চেয়ার সাজানো হচ্ছিল। কাঞ্চন ভাবতে লাগলো, মাঠের মধ্যে টেবিল চেয়ার, ব্যাপার কি? ক্লাস বসবে নাকি? অত্যন্ত ইচ্ছে ব্যাপারখানা গিয়ে জানে, কিন্তু ক্ষুধা তৃষ্ণায় এবং পরিশ্রমে এতটা অবসন্ন যে উঠবার উৎসাহ তার আদৌ ছিল না। যাই হোক গে, বসে বসেই দেখা যাবে এখন। খানিক বাদে একটা কনস্টেবল এসে তার পাশে বসল। একটু পরেই সে মোটা গলায় গান ছেড়ে দিলে, নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়েছে, আরে নতুন গাছে। পাহারাওয়ালায় গান গায়। এই অদ্ভুত দৃশ্যে কাঞ্চনের অত্যন্ত হাসি পেল। হাসি চেপে সে গম্ভীরভাবে বললে, বাহ পাহারাওয়ালা সাহেব, তুমি তো বেশ বাংলা গান গাইছ। পাহারাওয়ালা গর্বের সহিত বললে, আমি 8 बरस বাংলা মুলুকে আসে, বহুত বাংলা শিখিয়েছে। আমার হিন্দি মে ভি আচ্ছা গানা আছেন, কিন্তু বাংলা গানাই আমি ভালোবাসে। আরে নতুন গাছে নতুন নতুন। পার্কের দূরবর্তী এক দরজা দিয়ে একদল কনস্টেবল প্রবেশ করল। তাদের আবির্ভাব দেখে এই পাহারাওয়ালার সঙ্গীত চর্চা অকস্মাৎ থেমে গেল। কাঞ্চনও উঠে পার্ক থেকে বেরিয়ে পড়ল। কিন্তু না, তার কিছু খাওয়া দরকার। যা খিদে পেয়েছে। পকেটের সিকিটাকে নাড়তে নাড়তে সে একটা খাবারের দোকানের অন্বেষণে চলল। সেই লোকটার সন্দেশের দোকান যদি কাছাকাছি কোথাও হয়। কিন্তু 4 আনায় কটাই বা হবে? তার সন্দেশের ভারী দাম, কোনোটাই 4 পয়সার নিচে নয়। দেবী গাঙ্গুলির দোকানে কি সস্তা! 4 আনায় আধশের রসগোল্লা। কেমন বড় বড় শক্ত, তা খাওয়াও চলে, আবার তা দিয়ে মানুষ মারাও চলে। 4 আনার খেলে 4 দিন মনে থাকে। 11। দেবী গাঙ্গুলির রসগোল্লার কথা মনে হতেই কাঞ্চনের জিভে জল এলো। বাবা কিন্তু দেবীকে বড় ঠাট্টা করেন। সেবার কালী পুজোর সময় বলেছিলেন, দেখো দেবী, মাঝে মাঝে একটু রকম ফের করো। তোমার যা গোল্লা ও গোলা বিশেষ, দুর্ভিক্ষে আর রাষ্ট্রবিপ্লবে কাজে লাগতে পারে, কিন্তু ভদ্রলোকের পাতে। বলে কথাটা শেষ না করেই বাবা যা হেসেছিলেন। এ কথায় হাসবার কি আছে কাঞ্চন তো খুঁজে পায় না। বাবার যেমন। জগদ্ধাত্রী ভোজনাশ্রম। চলতে চলতে আচমকা ওই কথাগুলো দেখে কাঞ্চন থমকে দাঁড়াল। মন দিয়ে সাইনবোর্ডটা পড়তে লাগলো। এই যে আসুন, এখানে উৎকৃষ্ট ভাত ডাল তরকারি মাছের ঝোল ঝাল অম্বল ইত্যাদি দিবারাত্র পাওয়া যায়। বাহ, এই তো সে খুঁজছিল। কাঞ্চন আর ক্ষণমাত্র ইতস্তত না করে শটান ভেতরে ঢুকে গেল। কত? তোমাদের এখানে খেতে ক পয়সা? 3 আনা। কই পয়সা দেখি? দেব, আগে খাই। ওসব হবেক নাই বাপু,
বলে আশ্রমের মালিক বিড়বিড় করে বকতে শুরু করলো। তার মোদ্দা কথাটা এই যে, ছেলে ছোকরাদের এইভাবে খাইয়ে অনেকবার সে ঠকেছে। আগে হাতে পয়সা নিয়ে তবে, ধারে সে খাওয়ায় না। কাঞ্চন তাকে সিকিটা দিয়ে একটা আনি ফেরত নিল। লোকটার বক্তৃতায় সে মনে মনে ভারী বিরক্ত হয়েছিল। আগে তো খেয়ে নিক, তারপরে দেখাবে লোকটাকে। ঘরের মধ্যে পছন্দ মতো ভালো একটা জায়গা বেছে নিয়ে সে বসে পড়ল। বসতে না বসতেই একজন মোটাসোটা ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ওহে ছোকরা, ওখানে বসলে যে? ওটা যে আমার জায়গা। কাঞ্চন ভদ্রলোকের দিকে একবার তাকালো মাত্র, কোনো নিষ্পত্তি করল না। এই যে নড়েও না, রাও কাড়ে না। ও কৃত্তিবাস, কৃত্তিবাস! আশ্রমের মালিক কৃত্তিবাস উপস্থিত হয়ে সমস্যাটা আগে বুঝে নিল। তারপর কাঞ্চনকে বলল, তুমি একটু সরে বসো বাপু, ইনি আমাদের বাঁধা খদ্দের। বাঁধা খদ্দের তো অন্য কোথাও বেঁধে রাখো গে, আমি নড়ছি নে। ততক্ষণে কাঞ্চনের সম্মুখে ভাতের থালা এসে পৌঁছেছে। কৃত্তিবাস চোটে বললে, তুমি থালাটা নিয়ে ওই ধারে বসো না কেন? পয়সার বেলা নগদ আর বসবার বেলা ধারে? তা হবে না। এই সংক্ষিপ্ত উত্তর দিয়ে কাঞ্চন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে থালার প্রতি মনোনিবেশ করল। অগত্যা ভদ্রলোক কাঞ্চনের দিকে কটমট করে চাইতে চাইতে নিজেই অন্য জায়গায় গিয়ে বসলেন। খাওয়া দাওয়া সেরে কাঞ্চন বেরিয়ে পড়ল। 12টা পয়সা নিয়েছে বটে, তবে নেহাত মন্দ খাওয়ায়নি। যাগ্গে বেটা, কাঞ্চন ওকে মনে মনে মার্জনা করে দিল। ভোজনাশ্রমের পাশেই একটা ওষুধের দোকান। বড় বড় হরফে ইংরেজিতে লেখা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। দোকানের টেবিলে কাঞ্চন দেখল সকালবেলার সেই কাগজখানার মতো একখানা কাগজ। আজকের খবরটা তো তার পড়া হয়নি, একবার পড়ে দেখলে হতো। সে আস্তে আস্তে দোকানে ঢুকল। টেবিলের ধারে সাহেবী পোশাক পরা অল্প বয়সী একজন ভদ্রলোক বসেছিলেন। তিনি খবর কাগজ থেকে চোখ তুলে তাকালেন। কাঞ্চন জিজ্ঞেস করল, আপনি কি ডাক্তার? হ্যাঁ, কি চাই? ওই কাগজখানা একবারটি পড়ব। পড়তে পারো। কাগজখানা পড়তে গেলে ওষুধ কিনতে হবে না তো? আমি আগেই বলে দিচ্ছি মশাই, আমার কাছে পয়সা টয়সা নেই, ওষুধ কিনতে আমি পারবো না। ডাক্তার বিস্মিতভাবে বললেন, না না, ওষুধ কিনতে হবে কেন? কিছু না কিনেই তুমি পড়তে পারো। ডাক্তার এতক্ষণ একটু অবাক হয়ে কাঞ্চনকে লক্ষ্য করছিলেন। কাগজখানা তার পড়া শেষ হলে তাকে জিজ্ঞাসা করলেন, কোন স্কুলে পড়ো তুমি? কোন ক্লাসে? কাঞ্চন গর্বের সহিত বলল, আমি পড়ি টড়ি না। এত বড় ছেলে, স্কুলে পড়ো না? কিরকম? পড়তো, স্বরাজের জন্য স্কুল ছেড়ে দিয়েছি। বটে, মুখ্য হয়ে থাকলে স্বরাজ হবে? কাঞ্চন প্রশ্নের ধাক্কায় প্রথমটা কাবু হয়ে পড়ল, কি জবাব দেবে ভেবে পেল না। কিন্তু একটু পরেই দৃঢ়তার সহিত উত্তর দিল, নিশ্চয়ই। মহাত্মা গান্ধী বলেছেন বলেছেন স্বরাজ মে ওয়েট, বাট কথাটা আমার এখন মনে আসছে না। তার মানেটা এই যে পড়াশুনোর জন্য অপেক্ষা করা চলবে, কিন্তু স্বরাজের জন্য আর অপেক্ষা করা চলবে না, বুঝেছেন? ডাক্তার হেসে বললেন, মহাত্মা গান্ধী কোথাও এ কথা বলেননি। ওই তো তোমার সম্মুখে কাগজ পড়ে আছে। কোথায় বলেছেন দেখাও দেখি। মহাত্মা গান্ধী নিজে কি মুখ্য? সিআর দাস কি মুখ্য? ওদের মতো অত বড় বিদ্বান দেশে খুব কমই আছে, তা জানো? কাঞ্চন এবার নিরস্ত্র হয়ে পড়ল। ডাক্তার বলে চললেন, মূর্খতার দ্বারা যদি স্বরাজ হতো, তাহলে দেশের 30 কোটি লোকের মধ্যে 29 কোটি তো আকাট, কোন দিন স্বরাজ হয়ে যেত তবে? মুখ্য হয়ে থাকলে ভাত আসে না, স্বরাজ আসে। কাঞ্চন কি বলতে যাচ্ছিল, বাধা দিয়ে ডাক্তার বললেন, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। খবরের কাগজ পড়ে পড়ে তোমার মাথা বিগড়েছে। যাও এখনই স্কুলে আবার ভর্তি হও গে, ভর্তি হয়ে তবে অন্য কথা। যাও, এখনই যাও, যাও। ভদ্রলোক যেন কাঞ্চনকে তাড়া করলেন। চমকে উঠে কাঞ্চন চেয়ার ছেড়ে এক লাফে একেবারে ফুটপাথে। কিন্তু ফুটপাথে পড়েই তার মনে হলো, ছি, পালানোটা কাপুরুষের লক্ষণ। কাঞ্চনের কোষ্ঠীতে কাপুরুষতা লেখে না। সে তৎক্ষণাৎ ফিরে দাঁড়িয়ে বলল, পড়ব না আমি। আপনি কি করবেন? আমি ভয় করিয়ে নাকি আপনাকে? ডাক্তার হো হো করে হাসতে লাগলেন। তাঁর হাসিতে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে কাঞ্চন সে স্থান পরিত্যাগ করল। পরিত্যাগ করল বটে, কিন্তু ভয় পেয়ে নয়, বীরের মতো। কিন্তু বড় ভাবনায় পড়ে গেল কাঞ্চন। মহাত্মা গান্ধী নাই বলুন, না হয় অন্য কেউই বলেছে, তা বলেই তো কথাটা মিথ্যে হতে পারে না।
কিন্তু এ ভদ্রলোক যা বললেন সে কথাগুলোও তো ফেলনা নয়। তবে উল্টোপাল্টা দুরকম কথার দুইই কি সত্যি হতে পারে কখনো? কোনটা সত্যি তাহলে? সহসা ফিরিওয়ালার চিৎকারে কাঞ্চনের সমস্ত চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। সাবান, তরলালতা চাই, মাথার কাঁটা কিলিপ চাই, হেজলিন চাই, পমেটম চাই। কাঞ্চন তাকে থামিয়ে জিজ্ঞাসা করল, দেখি কি আছে তোমার? লোকটা তার বোঁচকা খুলে কাঞ্চনকে দেখাতে লাগলো। কি চাই আপনার? সব আছে। সাবান, তরলালতা, কিলিপ, মাথার কাঁটা, সেফটি পিন, মাথার চিরুনি, হেজলিন, হিমানি পাউডার। হ্যাঁ, সমস্তই চাই আমার মার জন্য। তা কোন বাড়ি বলুন, আমি যাচ্ছি। কাঞ্চন গম্ভীরভাবে বলল, আমাদের বাড়ি? সে আমাদের দেশে। লোকটা হতাশ হয়ে বলল, এখানে বাড়ি নয়। কিনবেন না যদি তবে কেন আমাকে কষ্ট দিলেন? কাঞ্চন আশ্বাস দিয়ে বলল, কিনবো বই কি, মার জন্যে কিনতে হবে, আমাকেই কিনতে হবে। বাবা তো এসব কিনে দেন না কখনো। বাবা বলেন এসব বিলাসিতা। আমি চাই আমার মা একটু বিলাসিতা করুক। বিলাসিতা করলে মাকে ভালো দেখায়। লোকটা কাঞ্চনের কথা শুনে হাসল। বলল, তুমি তো ছেলে মানুষ, তুমি কি করে কিনবে? কেন, রোজগার করে? আমি তো চাকরি করতেই কলকাতায় এসেছি। তা তুমি তো এই রাস্তা দিয়েই রোজ যাও এই সময়, কেমন? প্রথম মাসের মাইনে পেলেই এসব আমি কিনব, কিনে ডাকে পাঠিয়ে দেব। ডাকে এ জিনিস যাবে না? খুব যাবে। ডাকে কিনা যায়, মাসুল বেশি লাগবে কেবল। তা লাগুক, মাসুলের জন্য আমি কেয়ার করি না। হঠাৎ এসব পেলে মা কীরকম আশ্চর্য হয়ে যাবে আমি তাই ভাবছি। সে ভারী মজা হবে। লোকটা আবার হাঁকতে হাঁকতে চলে গেল। কাঞ্চন সেই ভারী মজার দৃশ্যটা একবার মানুষ চক্ষে নিরীক্ষণ করে নিল। পিয়ন বেটা মস্ত এক পার্সেল নিয়ে হাজির হয়েছে তাদের বাড়িতে। কিসের পার্সেল? কার নামে? বাবা ছুটে বেরিয়েছেন। ওহো, বাবার নামে নয়, মার নামে। মার নামে এত বড় পার্সেল? বাবার মুখ তখন চুন। তাদের বাড়ি এত বড় পার্সেল কখনো আসেনি। আর যদি বা অবশেষে একদিন এলো, তাও এলো কিনা মার নামে। মনে মনে ভারী হিংসে হয়েছে বাবার। যেমন হিংসে তেমনি হয়েছে কৌতূহল। বাবা পিয়নকে তাড়া দিচ্ছেন, দাও না আমাকে, আমারই তো বউ, তারই নামে এসেছে, আমাকে দিতে দোষ কি? পিয়ন বলছে, ওহো, হুকুম নেই, রেজিস্টারি কিনা মার সই চাই। মা তো অবাক। যা কখনো আসে না, আসার কল্পনাও তার স্বপ্নে নেই, তাই কিনা এলো তার নামে। কি আছে না জানি ওর মধ্যে, কেই বা পাঠিয়েছে কে জানে। সই দিয়ে পার্সেল নিয়ে খুলে দেখেন, ওমা, এই যে সাবান, তরল আলতা, মাথার কাঁটা, কিলিপ, সেফটি পিন, হেজলিন, পাউডার, পমেটম, আরও কত কি! কেবল বিলাসিতা আর বিলাসিতা। কে পাঠালে? মা যখন ভাববেন কে পাঠালে, আহ, তখন কি মজাই না হবে। না, একটা চাকরির জোগাড় করতে হলো তাকে, তা না হলে কিছু হচ্ছে না। ও বাবা, এ আবার কি? এত জল হঠাৎ কোত্থেকে? এই যে দেখি পাইপে করে রাস্তায় জল দিচ্ছে, ভারী চমৎকার তো। কিন্তু আর একটু হলেই সে ভিজে গিয়েছিল। যদি ঘুরিয়ে না নিত তাহলেই নেয়ে উঠতে হতো আর কি। একটা লোক রাস্তার মুখে পাইপ এঁটে দিচ্ছে, আর একজন কত কায়দায় জল ছড়িয়ে যাচ্ছে। কাঞ্চন জল দেওয়া দেখতে দেখতে তাদের সঙ্গে সঙ্গে চলল। কাঞ্চনের হঠাৎ মনে হলো, এ তো বেশ কাজ। এ কাজ করলে হয় না? এ তো কাজ নয়, কাজ কাজ খেলা। যদি এ কাজ পায় সে খুব কষে রাস্তায় জল দেয়, দিন রাতই জল দেয়, শহরের সব রাস্তায়। পাইপে করে জল ছিটানোয় নিশ্চয়ই খুব আরাম। যে লোকটা জল দিচ্ছিল কাঞ্চন তাকে জিজ্ঞেস করলো, তোমার তো বেশ কাজ হে, তুমি কি দিন রাতই রাস্তায় জল দাও? দুবার দিতে হয়, খুব ভোরে আর বিকালে। বাহ, বেশ তো। তা ক টাকা পাও এজন্যে? বেশি না বাবু, মোটে 18 টাকা। কাঞ্চন অবাক হয়ে বললে, 18 টাকা? সে যে অনেক। অনেক কি বাবু, ওই কটা টাকায় আমাদের কি চলে? আমাদের পোষায় না ওতে। তা এ কাজ কোথায় পাওয়া যায়? মিউনিসিপ্যালিতে। সে কোথায়? আমাকে কাল নিয়ে যাবে? খুব। কাল এইখানে দাঁড়িয়ে থেকেও এমন সময়ে আমরা জল দিতে আসবো, সেইখানে নিয়ে যাব। নিয়ে গেলে হবে না, আমাকেও এই কাজ একটা দিতে হবে। আমিও জল দেবো রাস্তায়।
কাজ দেবার মালিক কি আমরা বাবু? কাজ দেন বড় সাহেব। বেশ, তুমি আমাকে তাঁর কাছে নিয়ে যেও, কেমন? আচ্ছা। লোক দুটো জল দিতে দিতে চলল। কাঞ্চন আর তাদের সঙ্গে গেল না। সে পরিশ্রান্ত হয়ে রাস্তার একধারে বসে তার আসন্ন এই চমৎকার চাকরির কথাটা ভাবতে লাগল। আহ, রাস্তায় জল দিতে কি স্ফূর্তি! এই বোধহয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। 18 টাকাও কম টাকা নয়। ওতে বোধহয় ওই লোকটার বোঁচকার সমস্ত জিনিস কেনা যায়। সেখান থেকে সামান্য দূরে বড় রাস্তার মোড়ে একটা পোড়ো জমিতে অনেক লোক জমেছিল। জনতার বৃত্তাকার ক্রমশই বড় হয়ে উঠছিল। কাঞ্চনের দৃষ্টি ও পা সেই দিকে আকৃষ্ট হল। অতি কৌশলে এবং কষ্টে সে সেই সংঘবদ্ধ লোকগুলোর ভেতর দিয়ে গলে গিয়ে একটা ভালো জায়গা দখল করে বসল। বৃত্তাকারের মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা। সেখানে মড়ার খুলি, হাড়গোড় এবং আরও হরেক রকম জিনিস। একজন আলখাল্লা পরা লোক আগড়ম বাগড়ম মন্ত্র আউড়ে ভেলকি দেখাচ্ছিল। কাঞ্চন ভালো হয়ে জমে বসল। যে সে ভেলকি নয়, ভানুমতির ভোজবাজি। আলখাল্লা পরা লোকটা বক্তৃতা দিচ্ছিল যে পেশাদার ম্যাজিকওয়ালাদের সাধ্য নেই যে তার মতো খেলা দেখায়। এমন খেলা পৃথিবীতে কেবল একজন জানে এবং সেই একজন হচ্ছে সে নিজে। তার কথায় কাঞ্চনের দৃঢ় বিশ্বাস হলো। একটা ছোট ছেলেকে বেঁধে ছেঁধে একটা বড় চুপড়ির মধ্যে পুরে ডালাটা বন্ধ করা হলো। তারপরে চুপড়িটাকে দড়ি দিয়ে ভালো করে বাঁধা হলো। ভেলকিওয়ালা প্রশ্ন করল, ভেতরে আছিস তো? ছেলেটা ভেতর থেকে সাড়া দিল। তারপরে ভেলকিওয়ালা একটা প্রকাণ্ড ছোরা নিয়ে নির্দয়ভাবে ডালাটার ভেতরে খোঁচাতে লাগলো। কাঞ্চনের সমস্ত আত্মা আঁতকে উঠল। ছেলেটা মারা যাবে যে! তারপরে চুপড়ি খুলে দেখা গেল ছেলেটা তার মধ্যে নেই। সে জনতার ভেতর থেকেই বেরিয়ে এলো কাঞ্চনের পাশ দিয়ে। কাঞ্চন তো অবাক। এরকম দৃশ্য সে জীবনে দেখেনি। তখন ভূমিকম্প শুরু হলেও সে টের পেত কিনা সন্দেহ। লোকটা একটা আমের আঁটি পুঁতল। দেখতে দেখতে সেটা দাঁড়ালো একটা আমের চারা। দেখতে দেখতে তাতে ফল ধরল। একেবারে একটা আস্ত পাকা আম। ভেলকিওয়ালা আমটা কেটে জনতাকে পরিবেশন করতে গেল, কিন্তু ভেলকির আম খেতে কারু সাহস হলো না। কাঞ্চন এক টুকরো খেয়ে দেখল, সত্যি একেবারে আসল আম। অবাক কাণ্ড। 12। তারপরে তাসের ম্যাজিক, আরও কত কি! দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। এইবার লোকটা সবার কাছে একটা করে পয়সা চাইতে লাগলো। অনেকে দিল, অনেকে দিল না। লোকটা কাঞ্চনের কাছে কিছু চাইল না। চাইলে বোধহয় সে আনিটা দিয়ে দিত। খেলা ভেঙে গেলে সবাই চলে গেল। ভেলকিওয়ালা তার জিনিসপত্র গুছোতে লাগলো। তার ছেলে তাকে সাহায্য করছিল। কাঞ্চন তাকে গিয়ে জিজ্ঞেস করল, আমাকে নেবে তোমার দলে? আমি ম্যাজিক শিখব। ভেলকিওয়ালা বললে, বেশ, শেখাবো তোমাকে। আমার সঙ্গে যাবে? কাঞ্চন উৎসাহিত হয়ে বললে, এক্ষুনি। লোকটা বললে, তোমাকে এই পোশাকে সঙ্গে নিয়ে গেলে আমাকে পুলিশ পাকড়াবে। তোমার জামা কাপড় ছেড়ে লুঙ্গি পিরান পরতে হবে, পারবে তো? খুব। দাও না একটা লুঙ্গি, আমি এক্ষুনি পরছি। এখন নয়, এখানে লোকজন তোমাকে পরতে দেখবে। কাল সকালে আমার আস্তানায় যেও। এই রাস্তা ধরে সোজা গেলে সিঁদুরিয়া পট্টি। সেখানে ইউসুফ ভেলকিওয়ালার নাম করলেই লোকে দেখিয়ে দেবে। কাল সকালে যেও। লোকটা চলে গেল। কাঞ্চন তাকে জানালো কাল ভোরে সে নিশ্চয়ই যাবে। সামনের দোকানের ঘড়িতে কাঞ্চন দেখল 11টা। ওহ, অনেক রাত হয়ে গেছে। এ পর্যন্ত সে যেন মন্ত্রমুগ্ধ হয়েছিল। উদরের মধ্যে একটা তীব্র ক্ষুধার প্রেরণা এতক্ষণ পরে সে অনুভব করল। অবিলম্বেই কিছু খাওয়া তার দরকার। একটা মিঠাইওয়ালার দোকানে গিয়ে সে বলল, ওগুলো কি তোমার? লুচি তো? দাও না 4 পয়সার। পরি নেই, ও কচৌরি। দাও, কচৌরিই দাও, 4 পয়সার। মিঠাইওয়ালা তাকে একটা ঠোঙায় করে 2খানা কচুরি আর একটুখানি আলুর তরকারি দিল। তারপর আনিটা হাতে নিয়ে জিজ্ঞাসা করল, তুম হিন্দু? হ্যাঁ। ঠোঙাটা তার হাত থেকে কেড়ে নিয়ে আনিটা ফেরত দিয়ে বলল, ই আনি নেই চলেগা, সিসা হ্যায়। বারে। কাঞ্চনের মুখ দিয়ে আর কথা বেরুল না। ঠকলানে কা জায়গা নেই মিলা, বলে মিঠাইওয়ালা তাকে অনেক গালমন্দ দিল। এক মুহূর্তে চারিধারে অনেক লোক জমে গেল। একে দারুণ ক্ষুধা,
তার উপরে এত লোকের সামনে অপমান। কাঞ্চনের চোখ ফেটে জল আসবার মতো হলো। সে আর সেখানে দাঁড়ালো না। খাওয়া না হয় নাই হলো, শোয়া তো দরকার, কিন্তু কোথায় শোবে? এত রাত্রে কার বাড়ি আশ্রয় পাবে? তাছাড়া খাদ্যই হোক আর স্থানই হোক, কিছু ভিক্ষা করতে তার ভারী লজ্জা করে। আমাকে কিছু খেতে দেবে, শোবার জায়গা দেবে? এ কথা মুখ ফুটে বলতে তার মাথা কাটা যায়। সে ভাবলে রাস্তায় রাস্তায় ঘুরেই আজ রাতটা কাটাবে। কিন্তু ঘোরেই বা আর কতক্ষণ? আজ সকাল থেকে সমস্ত দিনই তো ঘুরছে। তাছাড়া ঘুমে তার সমস্ত শরীর যেন ঝিমঝিম করছিল। কাঞ্চন দেখল দুধারের ফুটপাথে বিস্তর লোক শুয়ে আছে। যত দূর সে হাঁটল দেখল কেবল লোক আর লোক। এদের বোধহয় ঘরবাড়ি নেই। এরা বোধহয় পথে শুয়েই জীবনটা কাটায়। সেও কেন না ফুটপাতে শোবে? কাঞ্চন একটা জায়গা বেছে নিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, কাল রাত্রে বিয়েবাড়িতে কি আরামেই না কেটেছে, আর আজ এই ফুটপাথে। এ কে এখানে? একজন ভদ্রলোক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কাঞ্চনকে সেখানে শয়ান দেখে বিস্মিত হয়ে এই প্রশ্ন করলেন। কাঞ্চন ক্ষীণ স্বরে উত্তর দিল, আমি। তার কথোপকথনে বিশেষ উৎসাহ ছিল না। তুমি ভদ্রলোকের ছেলে, এখানে শুয়ে? এসো, আমার সঙ্গে এসো। অগত্যা কাঞ্চন উঠল, বলল, কোথায় শোবো? আমার শোবার জায়গা নেই। রাস্তায় যত ছোট লোকে শোয়ে, তাদের সঙ্গে? ছি, তুমি এসো আমার সঙ্গে। কাঞ্চন ভদ্রলোকের সঙ্গে সঙ্গে চলল। যাক, তাহলে সত্যিই ভগবান আছেন। একটু আগেই ভগবানের উপর তার যা অভিমান হচ্ছিল, এই তো তিনি আজ রাত্রের মতো খাবার ও শোবার ব্যবস্থা করে দিলেন। আর কত দূর হাঁটতে হবে? ভদ্রলোকের বাড়ি কত দূর আর? কাঞ্চনের পা চলে না, তবু গরম ভাত আর উষ্ণ বিছানার লোভে কোনো রকমে সে হাঁটছিল। ভদ্রলোক যা তাড়াতাড়ি চলেন, কাঞ্চনকে তাঁর সঙ্গে প্রায় দৌড়তে হচ্ছিল। অনেকক্ষণ পরে একটা পার্কের কাছাকাছি এসে ভদ্রলোক থামলেন। বললেন, পার্কের গেট যে বন্ধ দেখছি। যাকগে, তুমি টপকে যাও। টপকে? কেন? কাঞ্চন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক আবার বললেন, ভেতরে যাবে কি করে? গেট যে বন্ধ, টপকে যাওয়া ছাড়া উপায় নেই। ওঠো, আমি ধরছি তোমাকে। রেলিংয়ের ওপর দিয়ে কাঞ্চনকে পার্কের ভেতরে নামিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, ওই যে সব বেঞ্চি দেখছো, ওই বেঞ্চে গিয়ে শুয়ে থাকো। কোনো ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না। ভদ্রলোক চলে গেলেন। কাঞ্চন অনেকক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইল। তারপর পার্কের ভেতরের পুকুরে গিয়ে এক পেট জল খেল। খেয়ে বেঞ্চিতে এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, কালকের ভোজটা কেমন। মিনি মেয়েটা বেশ, কিন্তু তার ছোড়দা, সিয়ারদা, সিল্কের চাদর, পকেট কাটা, মামলেট, হাওড়া স্টেশন, 3-4 আইডিন। তারপর সে ঘুমিয়ে পড়ল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।